নমস্কার, আমি সৃজা। গতকালই আমি কুণাল ঘোষকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছি, মানে ভিডিও বানিয়েছিলাম, এবং আপনারা সেটা দেখেছেন, আমি দেখেছি, ভালো ভিউ হয়েছে, ধন্যবাদ আপনাদেরকে। গতকাল যেটা বানিয়েছিলাম সেটা অবশ্যই গণশক্তিকে নিয়ে। আপনারা তো শুনেছেন যে গণশক্তি বামেদের মানে সিপিআইএম এর পার্টির মুখপত্র, কিন্তু তারপরেও বাণিজ্যিক পেপার, কিন্তু মুখপত্র, কিন্তু সেই কারণের জন্য কেন মোদিজির মুখ থাকা বিজ্ঞাপন নেবে, এটা কুণাল ঘোষের প্রশ্ন ছিল। এবং সেটা নিয়ে আমি বলেওছি যে আসলে বিজ্ঞাপনটা তো কেন্দ্রীয় সরকারের, মোদিজি ওখানে ছবি লাগাচ্ছেন, সেটা মোদিজির ত্রুটি, ওটা বেআইনি, মোদিজি বেআইনি কাজ করছেন। গণশক্তি মোদিজি ক্ষমতায় আসার অনেক আগের থেকেই ডিএভিপি প্যানেলড এবং কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন একটা কাগজ অবশ্যই নেবে, এগুলো আমি বলে দিয়েছি, আপনারা সবাই শুনে নিয়েছেন, আর নতুন করে বলার কোনো দরকার নেই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে গতকাল উনি বলেছিলেন যে গণশক্তি নাকি দ্বিচারিতা করছে। সেই প্রসঙ্গে আমি একটা তথ্য ছোট করে শুধু দিয়েছিলাম যে কুণাল ঘোষ দ্বিচারিতা নিয়ে যখন কথা বলেন তখন কেমন একটা মানে শরীর খারাপ লাগে আমাদের, কারণ আমরা শুনেছি কিভাবে উনি বলেছেন প্রেজেন্ট ভ্যান চাপড়ে যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি, এবং তারপর সেই কথাটা প্রকাশ্যে একবারও উইথড্র না করে তিনি পার্টির মুখপাত্র হয়ে গেছেন। অর্থাৎ সারদার সব থেকে বড় সুবিধাভোগীর পার্টিতে উনি মুখপাত্র, অর্থাৎ উনি তো এমনিতেই সারদার মানে দোষে অভিযুক্ত হয়ে অপরাধী হয়ে জেল খেটেছেন এবং সেই মামলা এখনো মেটেনি, তার উপরে আবার সেই ঘটনায় যিনি সব থেকে বড় দোষী বলে উনি বলছেন, আমরা কেউ বলছি না, উনি নিজে বলছেন, তার পার্টিতেই আবার মুখপাত্র। অন্যদিকে আবার মমতা ব্যানার্জিও বললাম যে জীবন সংগ্রাম নামের যে বই উনি লিখেছেন সেখানকার 206 নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে বলছেন যে মানে দলীয় যে তদন্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে সেই দলীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে কুণাল ঘোষ আসলেই অপরাধী এবং সেই জন্য তার শাস্তি হয়েছে। অথচ এরকম একজন অপরাধী যার মামলা এখনো চলছে, মেটেনি, তাকে মমতা ব্যানার্জি মুখপাত্র বানাচ্ছেন আর দ্বিচারিতার কথা বলছে কুণাল ঘোষ। এটা তো গতকালের ভিডিওতে বলে দিয়েছিলাম, আমি জাস্ট সাম আপটা করলাম। এবার আজকের ঘটনাটা একটুখানি বলি, মানে দ্বিচারিতা প্রসঙ্গে। কুণাল ঘোষ আর দ্বিচারিতা এই দুটো আসলে সমার্থক শব্দ, এটাও আমি গতকাল বলেছি। কিরকম সেটা নিয়ে আজকে একটুখানি কথা বলি। কুণাল ঘোষ একটা সময় ছিলেন বামপন্থী, আপনারা অনেকেই জানেন, মানে সে বিরাট বড় বামপন্থী ছিলেন, উনি একেবারে সিপিএম এর থেকে বড় সিপিএম। তো সেই সময় উনি প্রতিদিনে চাকরি করতেন, সাংবাদিকতা করতেন, তো প্রতিদিনে সাংবাদিকতা করতেন, বড় বামপন্থী সাংবাদিক। তো সেই সময় মমতা ব্যানার্জি মাঝে মধ্যেই এইসব অনশন টনশন ধর্না টর্না করতেন, খুব কমন ছিল এগুলো। তো এরকমই একটা কোনো কারণে গোপালনগরের মোড়ে উনি 4-5 দিন ধরে ধর্না মঞ্চে ছিলেন, মানে ধর্না করেছিলেন, কি কারণে আমার ঠিক মনে নেই, এরকম উনি করতেন মাঝে মাঝে। তো কুণাল ঘোষ তো তখন বড় বামপন্থী সাংবাদিক, তো ওনার অফিসার একজন ক্যামেরা পার্সনকে উনি পাঠিয়েছিলেন মমতার ধর্না মঞ্চের ছবি, মানে মমতা ব্যানার্জি ওই ধর্না মঞ্চে রয়েছেন এরকম একটা ছবি ভোর 5টার সময় পাঠিয়েছিলেন ক্যামেরা পার্সনকে তুলে আনতে। ক্যামেরা পার্সন গিয়ে দেখলেন যে ধর্না মঞ্চ ফাঁকা। তো অফিসে ফিরে এসে বললেন কুণাল ঘোষকে, এবং কুণাল ঘোষ তারপরে হেডলাইন করলেন যে ধর্না মঞ্চ ফাঁকা, সেখানে মমতা ব্যানার্জি নেই। এটা দেখে মমতা ব্যানার্জি ভীষণ চটে গেলেন, এবং তারপরে তিনি বললেন যে আমি তো সকালবেলা গিয়েছিলাম জামা কাপড় চেঞ্জ করতে, আমি তো একজন মহিলা, আমার পক্ষে তো রাস্তায় পোশাক পরিবর্তন সম্ভব নয়, কি আশ্চর্য, আমি কি একবার দিনে যাব না বাড়ি পোশাক পরিবর্তনের জন্য? সাংবাদিক যে এরকম কথা বলছেন, সাংবাদিকের ঘরে কি মা বোন নেই? তো পরবর্তীকালে মানে পরের দিন কুণাল ঘোষ প্রতিদিনের হেডলাইন করলেন যে সাংবাদিকের মা বোন তুলে কথা বলেছেন মমতা। তো এই ছিলেন কুণাল ঘোষ, মানে একেবারে কট্টর বামপন্থী সাংবাদিক। কিন্তু কুণাল ঘোষের জীবনের অনেক মোড়, আপনারা আমার অনেকেরই জীবনের এতগুলো মোড় দেখে যাওয়া সম্ভব নয়। উনি সত্যিই খুব লাকি যে এতগুলো মোড় উনি দেখতে পাচ্ছেন। উনি প্রথমে ছিলেন বামপন্থী, তারপর হলেন তৃণমূলী, তারপরে হলেন চোর, তারপরে জেলখাটা আসামি, জেল থেকে বেরিয়ে হলেন মুখপাত্রর পরে হলেন মিডিয়ার আইটি সেলের কর্মী। ঠিক এটাকেই আসলে ডারউইনবাদ বলে, মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। ওনার পক্ষেই সম্ভব এভাবে জীবনের যে কোনো পরিস্থিতিতে, কঠিন কঠোর অবস্থায় নিজেকে টিকিয়ে রাখা, সে যেভাবেই হোক না কেন। তো এখন আবার শুনছি একটা নতুন রোল উনি প্লে করতে চলেছেন, আর সেটা হচ্ছে উনি অ্যাক্টিং করবেন।
এবার অ্যাক্টিং তো উনি বহুদিন থেকেই করেন, জীবনের শুরু থেকে, কিন্তু সেটার তো এতদিন কোনো স্বীকৃতি ছিল না। এতদিন ধরুন বিভিন্নভাবে অ্যাক্টিং করতেন, মানে কখনো রাজনীতিবিদ হিসেবে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো মুখপাত্র হিসেবে, কখনো আসামি হিসেবে, তো বিভিন্নভাবে অ্যাক্টিং করতেন। এবার কিন্তু একেবারেই স্বীকৃতি পেল বিষয়টা যে হ্যাঁ উনি অভিনেতা, উনি অ্যাক্টিং করবেন। এবং যা জানা যাচ্ছে যে একটা কোনো সিনেমা যেখানে একজন কোনো মহিলার অন্তর্ধান হয়ে গেছে, তো তার জীবন চরিত্রায়িত করার জন্য যে সমস্ত ক্যারেক্টার দরকার তার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে অনিল বিশ্বাস, এবং সেটা তিনি রোল প্লেটা করবেন কুণাল ঘোষ। এবার অনিল বিশ্বাস ছিলেন কট্টর বামপন্থী, এবার ওনার তো পরজন্ম বা আত্মা এগুলোতে বিশ্বাস ছিল না। যদি সত্যি থাকতো তাহলে আমার মনে হয় অনিল বিশ্বাসের আত্মা ওপর থেকে কুণাল ঘোষকে, মানে কুণাল ঘোষের মতন এরকম বড় মাপের একজন অভিনেতাকে অবশ্যই পুষ্পবৃষ্টি করতেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র এই অনিল বিশ্বাস কট্টর বামপন্থী থাকার জন্য কুণাল ঘোষের পুষ্পবৃষ্টিটা মিস হয়ে গেল। সে ঠিক আছে, উনি অ্যাক্টিং ফ্যাক্টিং করবেন নিশ্চয়ই, আমাদের সবার তরফ থেকে শুভকামনা রইল। উনি এতদিন যেরকম ভালো অভিনয় করতে পেরেছেন সেরকম নিশ্চয়ই অনস্ক্রিন ভালো অভিনয়ই করবেন। কিন্তু একটা জায়গায় একটু ফাঁক থেকে গেছে, আর সেটা হচ্ছে যে যদি একজন মহিলার অন্তর্ধান নিয়ে এখানে সিনেমা হয় তাহলে সেক্ষেত্রে একজন মহিলার আত্মহত্যা কিন্তু আমাদের এ রাজ্যের রাজনীতিতে ভীষণভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আর তিনি হচ্ছেন নিউ টাউনের বসবাসকারী পিয়ালি মুখার্জি। শোনা যায় এই পিয়ালি মুখার্জির সঙ্গে নাকি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার সম্পর্ক ছিল, তবে সব থেকে ভালো সম্পর্কটা যার সঙ্গে ছিল তার নাম মদন মিত্র। তো এই মদন মিত্রকে পিয়ালি মুখার্জি নাকি শোনা যায় 42-43 বার ফোন করেছিলেন, এবং সেই ফোন মদন মিত্র ধরেননি, এবং তারপর নাকি পিয়ালি মিত্র আত্মহত্যার পথ বেছে নেন। এবার সেটা কোনো ভয়ের কারণে, নাকি ওনার মানসিক সমস্যা হয়েছিল, নাকি ওনাকে কেউ ভয় দেখাচ্ছিল, এগুলো তো আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি পুলিশ নই। কিন্তু এই ঘটনা আপনারা গুগল টুগল করলে নেটে পেয়ে যাবেন, এগুলো কোনো লুকোনো তথ্য নয়, এগুলো একদম ওপেন। এবার পিয়ালি মুখার্জি সম্পর্কে যখন কথা বলতেই হয় তখন আরও কিছু মহিলা রয়েছেন এ রাজ্যে, তাঁদের জন্যও কথা বলতে হয়। কারণ এই যে একজন মহিলার অন্তর্ধান নিয়ে ছবি তৈরি হচ্ছে, তার মানে কেন? তার মানে সেই মহিলা জাস্টিস পাননি, তার জন্য ছবি তৈরি হচ্ছে। তো এ রাজ্যের বেশ কিছু মহিলা জাস্টিস পাননি। আমি চাই, বা আমরা সবাই চাই, যেমন অন্তর্ধান হয়ে যাওয়া মহিলা জাস্টিস পাননি তেমনই এই পিয়ালি মুখার্জি জাস্টিস পান। তেমনই রত্না চ্যাটার্জি, শোভনদেব চট্টোপাধ্যায় আর রত্না চ্যাটার্জি যখন বিবাহ সম্পর্কে রয়েছেন আর কি, সম্পূর্ণভাবে বিবাহিত, সেই সময় উনি বৈশাখী দেবীর সঙ্গে রীতিমতন লিভ ইন রিলেশনশিপে ছিলেন। তো এটা তো ক্রাইম। তো আমাদের কি উচিত যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা কুণাল ঘোষের পক্ষ থেকে নিশ্চয়ই এরকম একটা ছবিও করা উচিত, বা ওই ছবিতে অ্যাড অন করা উচিত। আমরা দেখেছি কাঞ্চন মল্লিক কিভাবে নিজের স্ত্রী পিঙ্কিকে ছেড়ে বা পিঙ্কিকে মিথ্যে বলে শ্রীময়ীর সঙ্গে, মানে পিঙ্কির সঙ্গে বিবাহিত থাকাকালীন শ্রীময়ীর সঙ্গে কিভাবে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু তারপরেও বিধায়ক হয়ে গেলেন। এটার নিশ্চয়ই, মানে এই পিঙ্কির জন্য নিশ্চয়ই জাস্টিস পাওয়া উচিত। এছাড়াও ধরুন খবরের কাগজ নামে একটা কাগজ বানিয়েছিলেন কুণাল ঘোষ, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের অবৈধ প্রেম এবং অবৈধ পিতৃত্ব নিয়ে প্রত্যেক দিন নিয়ম করে লিখতেন তিনি। তো এবার এই সৌগত রায়ের, এবং পরবর্তীতে সেই খবর কিন্তু স্বভূমিও করেছিল। তো এবার এই যে সৌগত রায় কারোর সঙ্গে একটা অবৈধভাবে সম্পর্কে জড়িয়েছেন এবং পিতৃত্ব, মানে সেই মহিলাটি সন্তান সম্ভবা হয়ে গিয়েছিলেন, তাহলে সেই মহিলাটিরও জাস্টিস পাওয়া উচিত। তারপরে ধরুন আপনাদের মনে থাকবে যে মদন মিত্রর পুত্রবধূ, তার মানে একদমই নতুন বিয়ের পর বা 1 বছরের মধ্যে আর কি, তিনি ফেসবুক লাইভ করে বলেছিলেন যে তিনি খুব ভয় রয়েছেন, তার জীবন যে কোনো সময় খুবই রিস্ক জোনে রয়েছে এবং যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারেন মদন মিত্র, উনি ভয় পাচ্ছেন। এটা কোনো লুকোছাপা বিষয় নয়, উনি একেবারে ফেসবুক লাইভ করে বলেছিলেন। সেই ফেসবুক লাইভ হয়তো এখনও খুঁজলে পাওয়া গেলেও যেতে পারে। আমি জানি না মদন মিত্রর ছেলের সঙ্গে এখনো পর্যন্ত সেই মহিলার বিয়ে টিকে আছে কিনা, যদি টিকে থাকে বা নাও থাকে, তাও একজন মহিলা প্রাণের ভয় পেয়েছেন, একজন মহিলা মনে করছেন যে তার লাইফ রিস্কে রয়েছে, এবং তিনি পরিষ্কারভাবে নাম করে মদন মিত্রর কথা বলছেন।
তাহলে উচিত না সেই মহিলারও জাস্টিস পাওয়া? তারপরে ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক, তার জন্য সল্টলেকের একজন তৃণমূল কর্মী, তার স্বামী অভিযোগ জানিয়েছিলেন দলের কাছে যে জ্যোতিপ্রিয় মল্লিক নাকি তার স্ত্রীকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, বারবার ফোন করে নাকি হ্যারাস করছে। তো সল্টলেকের সেই মহিলাটিরও জাস্টিস পাওয়া উচিত। এবং সব থেকে বড় কথা, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সব কিছু তো মেনে নিলাম, এগুলো সব অতীত ইতিহাস, এবং এই প্রত্যেকটা মহিলার অবশ্যই জাস্টিস পাওয়া উচিত। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই চেয়েছিলাম এবং এখনো পর্যন্ত যেটা আমরা সবাই চাই, সেটা হচ্ছে গত বছর 9 অগস্ট একজন কর্মরত চিকিৎসক এ রাজ্যে তার হত্যা হয়েছে। তারপরে আমরা দেখেছিলাম কিভাবে মানুষ চেয়েছিলেন, কিভাবে রাস্তায় বেরিয়েছিলেন, কিভাবে গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় উঠেছিল জাস্টিস পাওয়ার জন্য। তো সেই যে চিকিৎসক যিনি এখনো পর্যন্ত জাস্টিস পাননি, 1 বছর হয়ে গেল এবং অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক মৃত্যু হয়েছে তার, আমরা সবার আগে সেই আরজি করের জাস্টিস চাইছি। তারপর কুণালবাবু সেজেগুজে সংসেজে নাটক করে কার কার জাস্টিস চাইবেন বা কার কার জাস্টিস চাইবার মতন ওনার দম আছে সেটা নয় আমরা পরে দেখব।